সবাইকে রাম রাম এবং সুপ্রভাত। অন্ধকার খুবই বেশি। তো যেটা আমি বলছিলাম, এখন বাজে প্রায় 4:45। আমরা এখন এখান থেকে যেতে চলেছে টাইগার হিল। এবং টাইগার হিল যে সানরাইজে কাঞ্চনজঙ্ঘার যে সৌন্দর্যতা সেটা সবাই দেখে, আমাদের মধ্যে খুব কমই। আমার মা বাবা এখনও দেখেনি, আমার ছোট দিদি, আমার যে বোন এসছে তারা এখনও দেখেনি। তো তাদের দেখানোর জন্য এত সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং রেডি হয়ে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো আমরা প্যাকিং হয়ে বেরিয়েছি। তো চলো টাইগার হিলের যাত্রা করা যাক। আমাদের গাড়ি আমাদের স্থলে, আমাদের পাশের একটা জায়গা আছে টিভি টাওয়ার নামক, তো ওই জায়গাটায় এসে দাঁড়িয়ে রয়েছে। আমাদের 5 মিনিট হাঁটতে হবে সেই জায়গাটায় যাওয়ার জন্য। তো চলুন আমরা গাড়িতে উঠে বাকি কথা বলছি। স্টেশন দেখো, আমরা এক্স্যাক্ট টাইমে চলে তো এসেছি, কিন্তু কথাটা হচ্ছে এই যে মেঘ, কালো কালারের মেঘ, এটার কারণে সূর্যোদয় দেখা যাবে কি না এটা একটা বড় প্রশ্ন। তো চলো গিয়ে দেখা যাক কতদূর কি হচ্ছে। আমরা সঠিক টাইমে চলে এসেছি। এখন 4:44 বাজতে চলেছে, আর 4:44 সূর্যোদয়ের টাইম রয়েছে। তো চলো। দেখো সামনে কাঞ্চনজঙ্ঘা, এবং সবাই ভিড় এইখানে দিয়ে রেখেছে কারণ এইখানটা পুরো ফাঁকা, আর ওখান থেকে আর এখান থেকে সেম ভিউ। এখন কি জানে, কাঞ্চনজঙ্ঘা তো আছে, তো দেখা যাক। সূর্যটা ঠিক এরকম জায়গা দিয়ে ওঠে, তো সূর্যের আলোটা ঠিক কাঞ্চনজঙ্ঘায় পড়ে গিয়ে, এবং কাঞ্চনজঙ্ঘার কালার কিছুটা অরেঞ্জ, কিছুটা ভাগবা কালার হয়ে যায়। তো দেখা যাক কি হয়। অনেকক্ষণ ধরে টাইম পেরিয়ে গেছে, এই সাইডে তো সূর্য উঠে হালকা অরেঞ্জও হয়ে গেছে, শুধু এই মেঘটার জন্যই হচ্ছে না। চলো দেখি মেঘটা সরে কিনা। এই মেঘটা যদি একটু সরে যায় তাহলে কাঞ্চনজঙ্ঘায় সুন্দরভাবে দেখা যাবে, কিন্তু আমার মা দিদিরা সেলফি তুলতে ব্যস্ত, কিন্তু বুঝতে পারছে না যে সূর্যটা এক্ষুনি সরবে এখান থেকে, আর সরেই কাঞ্চনজঙ্ঘায় পড়বে, আর কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর লাগবে। আমাদের কলকাতায় তো এটা খুবই আনকমন, একদিকে সূর্য এবং আর একদিকে চাঁদ। এটা আগেরবার যখন আমি বিকেলবেলা এসেছিলাম তখনও সেম ছিল। এইখানে চাঁদ ছিল আর এইখানটায় সূর্যাস্ত ছিল। তো এটা টাইগার হিল আসলে দেখাই যায়, কিন্তু মেঘের অবস্থায়, মেঘের জন্য দেখাটা একটু মনে হচ্ছে না যে দেখা যাবে আজকে। কারণ এইখান থেকে সূর্যের থেকে মেঘ সরলে টাইগার হিলে গিয়ে মেঘ পড়ছে, টাইগার হিল থেকে মেঘ সরলে সূর্য এসে মেঘ পড়ছে। क्या कर सकते हैं अभी। তো দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করি। যদি আমাদের কপাল ভালো থাকে তো দেখতে পাবো, আর যদি কপাল ভালো না থাকে নেক্সট টাইম, বেটার লাইক নেক্সট টাইম। তো আমাদের কপাল খুব একটা ভালো না, কারণ আমরা ঠিক করে দেখতে পারিনি, কিন্তু যতটা দেখেছি খুবই ভালো দেখেছি। কারণ কাল থেকে সবাই বলে যাচ্ছিল যে আমরা অতটা ভালো করে দেখতে পারবো না, তার থেকে অনেকটা ভালো করেই আমরা দেখেছি। আমি একটা ছোট টাইম লস নিয়ে নিয়েছি, যেটা তোমাদের দিয়ে দেবো আমি ছোট্ট করে একটুখানি। আর আমরা এক্স্যাক্ট টাইমেও ছিলাম, তো কপাল অতটা খারাপ না যতটা ভেবে এসেছিলাম। কারণ আসার সময় মনেই হচ্ছিল যে প্রচণ্ড মেঘলা ছিল, দেখতে পাবো না, কিন্তু এসে দেখলাম যে না, ঠিক আছে, যতটা দেখেছি খুবই ভালো দেখেছি। তো নেক্সট টাইম আরও ভালো করে দেখব। তো চলো এখন আমরা আরও অনেক জায়গায় ঘুরবো, তো সেই জায়গাগুলোতে যাওয়া যাক। এগুলো কি তোমরা দেখে বুঝতেই পারছো অবশ্যই, এগুলো হচ্ছে স্ট্রবেরি। তো আমার বোন বাইরে গেছিলো, এই দেখো এই যে ইয়েগুলো রয়েছে, ওই পিছনে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওখানটায় স্ট্রবেরি, ছোট ছোট স্ট্রবেরি গাছ ভর্তি ছিল। এনে ধর, ছোট ছোট স্ট্রবেরি গাছ ভর্তি। এই দেখো এইখান থেকেও যদি একটা দেখতে পাবো, একটাই ছোট লাল কালারের, এই যে এখানটায় ঠিক আমার স্ক্রিনের মিডিলে।
যদি আগে দেখতে পাই অনেকগুলো একসাথে তাহলে তোমাদের দেখাবো। লাল লাল যত তোমরা ডট দেখতে পাচ্ছ না, সব স্ট্রবেরি। একটু কাছ দিয়ে দেখলে ভালো করে বুঝতে পারতে। এখানে রাস্তার পাশে স্ট্রবেরি গাছ রয়েছে আর ছোট ছোট স্ট্রবেরি রয়েছে। তো আমার বোনের স্ট্রবেরি একটু বেশি ফেভারিট, ও বলছে আমাকে এখানে রেখে চলে যাও। যদি গাড়িটা কোথাও স্লো করে, আমি দেখাবো প্রতিটা জায়গায় পুরো পাহাড়টা জুড়ে এরকম ছোট যে স্ট্রবেরির সাইজটা আমার হাতে দেখলে তোমরা ওই সাইজেই ভর্তি রয়েছে। যদি কোথাও স্লো করে আমি দেখাবো তোমাদের। স্ট্রবেরি গাছ আর এই ছোট লাল লাল যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো স্ট্রবেরি। এখানে কম রয়েছে, দু একটা রয়েছে, কিন্তু পাহাড়ের উপরে আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে ভর্তি স্ট্রবেরি। এই কাটা কাটা সবগুলো গাছ কিন্তু স্ট্রবেরি গাছ। যারা চেনো তারা বুঝতে পারছো, আমি তো ফার্স্ট টাইম দেখলাম স্ট্রবেরি গাছটা। আমরা এসে পৌঁছে গেছি পাইন ফরেস্ট। তো এখানে 20 টাকা করে টিকিট লাগে, যেহেতু কাউন্টার খোলেনি এখনও, সেই জন্য টিকিটের কোনো প্রশ্নই নেই। তো চলো, এখানে খুবই সুন্দর লাগছে জায়গাটা, খুবই সুন্দর। তোমরা দেখেই বুঝতে পারছো যে গাছের ঘনত্ব অনুযায়ী কতটা সুন্দর লাগছে। তো চলো একটু ফটো হয়ে যাক। আমাদের ফটো সেকশন খতম, 5 মিনিটও লাগাইনি আমরা এখানে। খুবই সুন্দর জায়গা, আসলে নিশ্চয়ই এসো। যাওয়ার পথেই পড়ে, একটু সকাল সকাল আসলে টিকিট কাউন্টার আই থিঙ্ক 8টার দিকে খুলে যায়। তার আগে আসলে তোমাদের টিকিটের দরকারই পড়বে না, আমাদের টিকিট লাগলো না। তো চলো আমরা এখান থেকে আস্তে আস্তে করে নেক্সট স্টপেজের দিকে এগাই। নেপালের এন্ট্রেন্স, ওয়েলকাম টু নেপাল। ফার্স্ট টাইম নেপাল আমার, আমি আগে নেপাল সরি আমি ফার্স্ট টাইম নেপাল এন্ট্রি করলাম আমি। এর আগে কখনো নেপাল আসিনি আমি। অনেকবারই সামনে থেকেই ওই রাস্তা থেকেই গেছি আমি, অনেকবারই গেছি মিরিক যাওয়ার সময় এরকম, কিন্তু কখনো যাওয়া হয়নি, এদিকে আসাই হয়নি। তো পশুপতি মার্কেটের দিকে যাচ্ছি আমরা এসে পৌঁছে গেছি পশুপতি মার্কেট। আর এদিকে তো দিদি এসে ছাতা থাকা চালু। তো আস্তে আস্তে মার্কেটটাকে এক্সপ্লোর করি, কি আছে কোথায় আছে। মার্কেটটা এখনও না পুরোপুরি ঠিক করে খুলে পারেনি, কারণ অনেক দোকান বন্ধ আছে এখনও, আর কিছু কিছু দোকান খুলেছে। তো সেগুলোই অল্প অল্প করে দেখি, আমাদের কাছে সময় আছে তো তাড়াহুড়ো করবো না কোনো কিছুতেই, ধীরে সুস্থে টাইম নিয়ে সব কিছু দেখবো আর তোমাদেরও দেখাবো। তো চলো, এই পর্যন্তই মার্কেট শেষ এখানেই, এরপরে আর কিছু নেই। মার্কেটটা ভালোই বড় আছে, 150 থেকে 200 মিটারের মার্কেট, আর প্রায় ভালোই শপ আছে, অনেক শপ আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, যার কারণে অর্ধেক সব খোলেই নি এখনও। আমরা খুবই জলদি চলে এসেছি। আর একটু এদিক ওদিক কেনাকাটা দেখা দেখি হচ্ছে, তো দেখি কি হয়। ইউনিক জিনিস রয়েছে যেগুলো খুব কম পাওয়া যায়। ওটা ওই সাইজই, বড় না এটা। তো চলুন নেপালকে টাটা বলা যাক, সরি নেপালকে টাটা বলা যাক। এখানে লেখা আছে থ্যাংক ইউ। আমরা বেরাচ্ছি এই গেট থেকে। প্রায় 3 ঘন্টা পশুপতি মার্কেটে আমরা ঘোরাঘুরি করলাম, কেনাকাটা করলাম, যার যা ভালো লাগে। আমার দিদির এখনও কেনাকাটা কমপ্লিট হয়নি, ও এখনও কিনেই যাচ্ছে, এখনও যে কি কিনছে ওই জানে। তো দেখি ও কে কেনে, তারপরে আমরা বেরাই আস্তে আস্তে নেপাল থেকে। সেইখানেই বর্ডার ক্রস করলেই ওপাশে আমাদের গাড়ি রাখা রয়েছে, গাড়িতে ওঠে নেক্সট ডেস্টিনেশন। তো চলুন টাটা বলি নেপালকে আর বেরাই এখান থেকে। ভালো লাগলো, আলাদা কিছু ওয়েদার না। এরপরে তো আসা যাওয়া লেগে থাকবে। পশুপতি মার্কেটটা পুরোপুরি খুলে পারিনি, তার কারণেই হচ্ছে বলতে পারো যে আমরা বেশিক্ষণ লাগাইনি, তাড়াতাড়ি চলে এসেছি। যদি পুরোপুরি খুলতো, ভিড় থাকতো, তাহলে হয়তো আরও সময় লেগে যেত। চলো বাই যে বর্ডার, এটা নেপাল, ওটা ভারত, ক্রস করি। তো আমরা চলে এসেছি মিরিক লেকে, সামনেই মিরিক লেক দেখতে পাচ্ছ। আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল গাড়িতে করে।
জ্যাম অতটা ছিল না, বেশি দূরও না, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা সেহেতু সময় একটু লাগে। মেন লেকটা তো ওপাশে, তো ওপাশে গেলেই হেঁটে হেঁটে ওপাশে যখন যাব, এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ না, ব্রিজটা এর আগের বার যখন আমরা এসেছিলাম, আমার ব্লগ যারা দেখো তারা তো জানো যে ব্রিজটা এতটা কালারিং ছিল না, এখন কিছুটা কালারিং হয়েছে, তো ভালোই লাগছে। চলো গিয়ে দেখা যাক মিরিক লেকে। যে হচ্ছে মিরিক লেকের মেন ভিউ পয়েন্ট। এটা একটা পার্ক, বা সাইডে এটা একটা পার্ক। এটায় ঢুকতে গেলে তোমাদের একটা টিকিট কাটতে হবে। টিকিটটার প্রাইস হয়তো এখন একটু এদিক ওদিক হয়েছে, লাস্ট আমি যখন এসেছিলাম তখন আই থিঙ্ক 10 রুপিস ছিল। আর এদিকে আছে বোটিংয়ের সুবিধা, তোমরা চাইলে বোটিং করতে পারো। ওই দেখতে পাচ্ছ ওই যে সামনেই এই বোটিং, কিংবা তোমরা চাইলে পার্সোনাল বোটিংও করতে পারো। এটার প্রাইসও আমার অতটা খেয়াল নেই, আই থিঙ্ক আধা ঘন্টা 400 টাকা, 4 জন এরকম কিছু ছিল। আর ওপারে গেলে ভালো লাগে একটু, কারণ এপারটা ব্রিজটা অনেকটা ডেভেলপ হয়েছে আগের থেকে, অনেকটা ভালোও করেছে, কালারিং ব্রিজ। খুবই সুন্দর জায়গা, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, সেটাও খুব সুন্দর লাগছে। এপাশে আসলে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে, হর্স রাইডিংও চাইলে তোমরা করতে পারো। তো হর্স রাইডিংয়ের টিকিট প্রাইসটা মানে কত টাকায় কতক্ষণ তোমাদের রাইডিং করাবে সেটা জেনেও তোমাদের আমি বলে দিচ্ছি। ব্যবস্থাটা কিছু এরকম, 150 টাকা দিয়ে 160, 280, 640। তো 640 টাকায় তোমাকে শিখিয়ে দেবে এবং তুমি সেলফ ড্রাইভ, মানে তুমি নিজে থেকেও হর্স রাইডিং করতে পারো যতক্ষণ তুমি চাও। এবং 150 টাকায় বেশি হলে 100 মিটার, আর হয়তো 280 টাকায় বেশি হলে তোমাকে 100 মিটারে যায় 500 মিটার ঘোরাবে, ব্যাস এখানেই শেষ। চলো তাহলে মিরিককেও বাই বাই বলা যাক এবারের মতো। আর ওয়েদারটা এত সুন্দর না, যার কারণে আরও ভালো লাগছে। খুব একটা গরমও নেই আর খুব একটা ঠান্ডাও নেই, একটা পারফেক্ট ওয়েদার বলতে পারো। আর মেঘলা যে বৃষ্টি বৃষ্টি ভাবটা সেটা একদমই নেই, যেটা প্রায় থাকে পাহাড়ি এলাকায়। আর ভিউ তো অলওয়েজ বেটার, মিরিকে ভিউ খুব সুন্দর। আমার বড়দি আসেনি, কারণ ও মিরিক এতবার এসেছে, ওর এখন মিরিক অত একটা ভালো লাগে না, তার কারণে গাড়িতেই বসে রয়েছে। মার বাবা এসেছিল এবং দিদি ছোটদি এসেছিল, ওনাদেরও একটু হাঁপিয়ে গেছে। বুঝতেই পারছো যে কতদিন ধরে ঘোরাফেরা করছে, পাহাড়ি এলাকা তো একটু অসুবিধা হয়, তার কারণে মার বাবা এসেছে, কিছু খেয়েছে, খেয়ে আবার গাড়িতে রিটার্ন। আমি আসলাম ওই দিকটায় গেলাম, ওই দিকটায় গিয়ে একটু হেঁটে একটু বসলাম, একটু গান শুনলাম, চলে আসলাম, ব্যাস। আগেরবার আমরা সেখান থেকে ম্যাগি খেয়েছিলাম, তখন বাইক নিয়ে এসেছিলাম যেহেতু, সেই জন্যে আরও বেশি ভালো লাগছিলো, কারণ বাইক রাইডিংয়ের মজা আলাদা। যারা বাইক রাইড করো পাহাড়ি এলাকায় তারা জানবে নিশ্চয়ই, কমেন্ট করে বলবে কে কে বাইক রাইড করো পাহাড়ি এলাকায়। আর এখন নেক্সট ডেস্টিনেশন আমাদের শিলিগুড়ি। আজকের বলতে পারো যে দার্জিলিংয়ের ট্যুর, মিরিকের ট্যুর, আমাদের যে ট্যুর ছিল সেটা এই পর্যন্তই সমাপ্ত। এখন শিলিগুড়ি যাব, শিলিগুড়ি গিয়ে বাসে উঠব আর তারপরে বাড়ি। কিন্তু হ্যাঁ, চলে যাবে না কেউ, এত সুন্দর ভিউ তোমাদের দেখিয়েছি, কেউ চলে যাবে না। আর ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যাদের সাথে তুমি ঘুরতে আসতে চাও, নিজের ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, যারই সাথে আসতে চাও, তাদের শেয়ার করো। আর গলা শুকিয়ে গেছে, ঠান্ডায় তো গলা শুকিয়ে যায় তাড়াতাড়ি খুবই। তো চলো, এখনও অনেক কিছু হবে, এখনই ব্লগটায় কেটে চলে যেও না, কারণ এখনও জুড়ে থাকো। বাড়ি পৌঁছানোর পর্যন্ত সমস্ত ইনফরমেশান তোমাদের দিতে থাকবো দার্জিলিংয়ের সমস্ত ট্যুরের। আস্তে আস্তে সমস্ত কিছু ইনফরমেশান টুকটুক করে তোমাদের সব কিছুর বিষয়ে দিয়ে থাকবো। তো ইনফরমেশান যাদের চাই তারা এখনও থাকো, আর এন্টারটেনমেন্টের জন্যও